এসএসসি পরীক্ষা শুরু আজ। অংশ নিচ্ছে 18.5 লাখ শিক্ষার্থী। কেন্দ্র এলাকা যানজট মুক্ত রাখার আহ্বান মন্ত্রীর। বিক্ষোভের পর গাইবান্ধায় রাতে প্রবেশপত্র পেল 200 জন। প্রচুর পরিমাণে কারেন্ট যায়। বিছনাবাদে সুবিধা করানোর জন্য রাস্তায় যায় বসে দেওয়া লাগে। কারেন্ট নাই, কাস্টমার নাই, বেচা কিনা করতে পারি না। জ্বালানির অভাবে তীব্র হচ্ছে লোডশেডিং। বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। কয়লা কম থাকায় উৎপাদন অর্ধেকে নেমেছে দুটি কেন্দ্রের। সংকট বাড়ার শঙ্কা। বাজারটা একদম রাস্তার মাঝামাঝিতে চলে আসে। এটা মোটেও ঠিক না, এটা গ্রহণযোগ্য না। প্রতিনিয়তই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বাজার ঘাটের জন্য। রাজধানীর দারুসালাম রোড এলাকায় সড়ক দখল করে গড়ে উঠছে বাজার। একটি লেনে চলে গাড়ি, তীব্র হচ্ছে যানজট। অ্যাম্বুলেন্স চলাচলে ভোগান্তি। দীর্ঘমেয়াদে উদ্যোগের তাগিদ। শহর থেকে গ্রামে অনলাইন জুয়ার ভয়াল থাবা। বিভিন্ন অ্যাপে দেওয়া হচ্ছে রাতারাতি ধনী হওয়ার প্রলোভন। রংপুরে লোভে নিঃস্ব অনেকে। কঠোর আইন ও সচেতনতার তাগিদ। এবং জেডি ভ্যান্স পাকিস্তানের পথে নন, যুক্তরাষ্ট্রে আছেন দাবি রয়টার্সের। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হচ্ছে ইরানের জাহাজ। খুলে দেওয়া হলো দুটি বিমানবন্দর। সকালের সময়ের সঙ্গে আছি আমি তাজমিলা খান। আজ সারা দেশে শুরু হচ্ছে 2026 সালের এসএসসি সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হচ্ছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা চলবে। সারা দেশে 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 3,885টি কেন্দ্রে পরীক্ষা দেবে। এবার অংশ নিচ্ছে 18,57,000 শিক্ষার্থী। স্বচ্ছ ও নকল মুক্ত পরিবেশ নিশ্চিতে 2 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই বিভিন্ন নির্দেশনা জারি করছে শিক্ষা বোর্ডগুলো। এবারের পরীক্ষায় 3,209টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সাইবার নজরদারির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা তা নজরদারি করা হবে। এরই মধ্যে অভিভাবক সহ কেন্দ্রে আসতে শুরু করেছে পরীক্ষার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী উম্মে হানি। চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি, সিলেটে জয়ন্ত কুমার দাস, ময়মনসিংহে আছেন উবায়দুল হক এবং বরিশালে অপূর্ব অপু। শুরুতে যাচ্ছি হানির কাছে। হানি, এসএসসি সমমানের পরীক্ষা সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা এবং সেটি কিন্তু আসলে দুপুর 1টা নাগাদ চলবে। এবং এই মুহূর্তে আমি আছি ঢাকার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং আমরা কিন্তু এখন দেখছি যে এখানে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই আসলে চলে এসেছেন। যদিও সকাল 9:30টার আগে পর্যন্ত তারা আসলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, কিন্তু আমরা যতটুকু জেনেছি যে সকাল 8:30টার মধ্যে তারা আসলে কেন্দ্রে আসতে পারবেন। এবং আমরা কিন্তু এখন দেখছি যে আসলে যে শিক্ষার্থীরা আসছেন তারা তাদের আসলে সিট বিন্যাস আসলে যে টাঙিয়ে দেয়া থাকে যেটা কলেজ গেটের মধ্যে, সেটি আসলে তারা মিলিয়ে দেখছে। এবং একটু যদি বলি যে এই বছর কিন্তু প্রায় 18,57,000 শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে যে বিষয়টি আসলে যে গত বছর তুলনায় কিন্তু এবার শিক্ষার্থীর সংখ্যা প্রায় কিন্তু 79,000 কমেছে। এবং গত বছর যেখানে অংশ নিয়েছিল প্রায় 19,36,000 শিক্ষার্থী, সেখানে কিন্তু এবারে এই সংখ্যাটি আসলে কিন্তু কিছুটা কমেছে। এবং এবার আমরা যতটুকু জেনেছি যে পরীক্ষার সূচি অনুযায়ী কিন্তু আজকে সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যেটি আসলে দুপুর 1টা পর্যন্ত চলবে। এবং এই লিখিত পরীক্ষা চলবে আগামী 20 মে পর্যন্ত। এবং এরপর কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 7 জুন থেকে 14 জুনের মধ্যে, অর্থাৎ প্রায় 1 মাসেরও কিন্তু বেশি সময় ধরে এই এসএসসি পরীক্ষা আসলে চলবে। এবার কিন্তু পরীক্ষায় আমরা যতটুকু জেনেছি যে নকলের যে সংস্কৃতি সেটাই আসলে চিরতরে আসলে বন্ধ করতে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হচ্ছে। এবং এর আওতায় কিন্তু 19টি সুনির্দিষ্ট অপরাধের তালিকা করে শাস্তির 3 স্তর কিন্তু তৈরি করা হয়েছে। এবং আর আর 10টার দিকে থেকে পরীক্ষা শুরু হবে। এবং এই মুহূর্তে আমাদের চট্টগ্রামে রয়েছেন সহকর্মী ফেরদৌস লিপি, তিনি জানাবেন সেখানকার এসএসসি পরীক্ষার সর্বশেষ।
আমরা এই মুহূর্তে আছি ডাক্তার খাসদুগের বালিকা উচ্চ বিদ্যালয়ে, যেখানে এসএসসি যে শিক্ষার্থীরা তারা কিছু কিছু আসতে শুরু করেছে। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 1,30,000-এর মতো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং প্রায় 218টি কেন্দ্রে এই শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন। এবং আমরা দেখেছি যে যাদের বিশেষ করে বাসা অনেক দূর দূরান্তে, তারা কিছুটা আগে চলে এসেছে, যেহেতু যানবাহনের পাওয়ার একটা ভোগান্তি আছে, আর যেহেতু একটু অনিশ্চয়তা থাকে রাস্তাঘাটে, সে কারণে কিন্তু তারা অপেক্ষা করছেন। আর এসএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি বোর্ডের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রায় 76টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, তার মধ্যে 10টা হচ্ছে বিশেষ ভিজিলেন্স টিমস আর 66টা হচ্ছে সাধারণ ভিজিলেন্স টিম। এবং তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করবে, কোনো ধরনের অনিয়ম এবং কোনো অসাধু উপায় যেন অবলম্বন না করতে পারে, সেই ব্যবস্থাটা কিন্তু শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আর সিএমপির পক্ষ থেকেও আমরা দেখেছি ট্রাফিক ব্যবস্থাপনা সহ পরীক্ষা কেন্দ্র করে বেশ কিছু নির্দেশনা তারা দিয়েছেন। বিশেষ করে পরীক্ষার 200 গজের মধ্যে তারা কিছু নিয়ম নীতি দিয়েছেন, এগুলো কিন্তু পরীক্ষার দিন সকল নাগরিককে অনুসরণ করার বলা হয়েছে। এবং শিক্ষা বোর্ডের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সেই ব্যবস্থা কিন্তু শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা জানি জেলা প্রশাসক সহ যারা কর্মকর্তারা রয়েছেন শিক্ষা বোর্ডে, তারা কিন্তু বিভিন্ন পরীক্ষা কেন্দ্র তারা ঘুরে পরিদর্শন করে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের থেকে সর্বশেষ। আমরা সিলেটের জয়ন্তের কাছে চলে যাব, তিনি সেখানকার খবর জানাবেন। সারা দেশের নয়, সিলেটেও আজ শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। আমরা দেখেছি এই বছর শিক্ষা বোর্ডের অধীনে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 89,421 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তবে গত বছরের তুলনায় এই বছর কিন্তু 12,798 জন শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এছাড়াও 2024 সালের পরিসংখ্যান যদি বলি, 2024 সালেও শিক্ষার্থী কমেছে প্রায় 6,854 জন। বলা যায় ধারাবাহিকভাবে সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী সংখ্যা কমছে। আজ সকাল 10টা সারা দেশের মতো সিলেট বিভাগও আসলে 4 জেলায় একযোগে এই পরীক্ষা শুরু হচ্ছে। মোট 225টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষার প্রথম দিনে নেওয়া হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। এছাড়াও সিলেটের জেলার কথা যদি বলি, সিলেট জেলায় কিন্তু 94টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেট জেলায় 35,331 জন শিক্ষার্থী রয়েছে, যেটি সিলেট বিভাগের যে 4টি জেলার মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ছাত্র হচ্ছে 14,321 জন এবং ছাত্রী 21,010 জন। এই জেলায় 367টি শিক্ষা প্রতিষ্ঠানে 94টি কেন্দ্র রয়েছে। এছাড়াও জানিয়ে রাখতে চাই, বিভাগ ভিত্তিক বিশ্লেষণে সিলেটে কিন্তু প্রতি বছরই কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমছে। বিশ্লেষকরা বলছে এবং শিক্ষা সংশ্লিষ্ট যারা তারা বলছেন যে আসলে ছেলেদের থেকে মেয়েদের পরীক্ষার্থীর বা অংশগ্রহণ বেশি, ছেলেদের অংশগ্রহণ কম। এ নিয়ে আসলে সিলেটের যে শিক্ষাঙ্গন সেখানে আসলে একটু নতুন ভাবনার সৃষ্টি করেছে। তো যেহেতু সকাল 10টা পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, 9:30 পরীক্ষার্থীরা কেন্দ্রে আসবেন অভিভাবকদের সাথে নিয়ে, তাই কেন্দ্রগুলো ইতিমধ্যেই প্রস্তুত করা হয়। এই ছিল আমার কাছে সিলেট থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার সবশেষ। এবার চলে যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক, তার কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। আমি এখন এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। এখানে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ড 1,333টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,07,651 জন শিক্ষার্থী কিন্তু এই 4টি জেলা থেকে পরীক্ষায় অংশ নেবেন। এবং আজকে মূলত 188টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে ময়মনসিংহ জেলায়। 45,578 জন এই শিক্ষার্থী ময়মনসিংহ জেলা থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে। জামালপুর জেলায় রয়েছে 27,533 জন, নেত্রকোনায় আছে 19,287 জন, আর শেরপুর থেকে পরীক্ষা দিচ্ছে 15,253 জন। যদি আমি মোট 1,07,651 জনের মধ্যে ছাত্রের সংখ্যা 55,466 জন এবং ছাত্রী রয়েছে 52,185 জন। এবং এখানে যে বিজ্ঞান বিভাগ থেকে সবচেয়ে বেশি, এখানে মানবিক বিভাগ থেকে সবচেয়ে বেশি পরীক্ষা দিচ্ছে 56,444 জন শিক্ষার্থী কিন্তু মানবিক বিভাগ থেকে, এবং বিজ্ঞান বিভাগ থেকে 46,041 জন শিক্ষার্থী। এছাড়া 4,722 জন শিক্ষার্থী কিন্তু ব্যবসা শাখা থেকে কিন্তু তারা পরীক্ষা দিচ্ছে। এবং এখানে
78,586 জন শিক্ষার্থী নিয়মিত রয়েছে এবং পরীক্ষা কেন্দ্রে কিন্তু সব ধরনের যে প্রস্তুতি সিসিটিভি ক্যামেরা সহ অসাধু উপায় প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আমরা এখন বরিশালের খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের ন্যায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনেও আজকে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সকাল 8টা বাজে এখন আসলে এই মুহূর্তে পরীক্ষার্থীরা এক এক করে কেন্দ্রগুলোর সামনে আসছে। আমি এই মুহূর্তে আছি বরিশাল শহরের কালীবাই রোডস্থ ঐতিহ্যবাহী ব্রজবন স্কুলের সামনে রয়েছে। এই ব্রজবন স্কুলে পরীক্ষার্থীরা এখানে আসছে, অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে আসছে। বরিশাল শিক্ষা বোর্ডে এবছর জানানো হয়েছে 81,831 জন পরীক্ষার্থী এবছর অংশ নেবে। তার মধ্যে 37,944 জন হচ্ছে ছাত্রী এবং 43,887 জন ছাত্র। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী রয়েছে 62,009 জন এবং অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে 216 জন পরীক্ষার্থী। এবং এই পরীক্ষা নকল মুক্ত করবার জন্য, সুষ্ঠুভাবে পরীক্ষা নেবার জন্য বেশ আগে থেকেই এবছর পরীক্ষা কেন্দ্রগুলোতে নানান ধরনের প্রস্তুতি সম্পূর্ণ তারা কিন্তু করে রেখেছে। জানানো হয়েছে যে বিশেষ করে এবছর শিক্ষামন্ত্রীর যে নয়া উদ্যোগ, তার বিগত দিনের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে শিক্ষকরা এখানকার বিভিন্ন স্কুলের শিক্ষকরা এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও বলছেন যে শিক্ষামন্ত্রী অনেক বেশি তৎপর, ফলে তারাও যে কোনো মূল্যেই হোক নকল মুক্ত পরীক্ষা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করবার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। আইনশৃঙ্খলাকারী বাহিনীও তারা আলাদাভাবে তাদের প্রস্তুতি করে রেখেছে এবং এই পরীক্ষা গ্রহণ করবার জন্য পরীক্ষার্থীরা এক এক করে কিন্তু আসছে। আমরা দেখছি সকাল নির্ধারিত সময় ঠিক আধা ঘন্টা আগে এই কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছেন এখানকার পরীক্ষা গ্রহণকারী শিক্ষকরা। পরীক্ষা নকলমুক্ত পরিবেশে করবার জন্য 34টি করে আলাদা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, কেউ যাতে কোনো ধরনের অসদুপায় অবলম্বন করতে না পারে। তো আমার কাছে বরিশাল বিএম স্কুলের সামনে থেকে আপাতত সকাল 8টা পর্যন্ত এতটুকুই খবর ছিল এসএসসি পরীক্ষার। এসএসসি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি জানতে সারা দেশের বিভিন্ন স্থান থেকে সংযুক্ত ছিলাম সরাসরি। সড়ক অবরোধের পর অবশেষে পরীক্ষার আগের রাতে এসএসসির প্রবেশপত্র পেয়েছে গাইবান্ধার একটি বিদ্যালয়ের 29 পরীক্ষার্থী। বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ির গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের 29 পরীক্ষার্থী ও অভিভাবক সোমবার রাতে ঢাকা রংপুর মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। পরে দিনাজপুর শিক্ষা বোর্ডে যোগাযোগ করে রাতেই ওই পরীক্ষার্থীদের প্রবেশপত্র সরবরাহ করা হয়। অন্যদিকে একই উপজেলার আরেকটি বিদ্যালয় 36 পরীক্ষার্থীর মধ্যে 33 পরীক্ষার্থীর প্রবেশপত্র রাতেই সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ি সহ বিভিন্ন উপজেলার 2 শতাধিক এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র পরীক্ষার আগের রাতে সরবরাহ করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। জ্বালানি সংকটে তীব্র হচ্ছে লোডশেডিং। গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। চাহিদার বিপরীতে বিদ্যুৎ ঘাটতি কখনো কখনো দাঁড়াচ্ছে প্রায় 2000 মেগাওয়াটে। বিদ্যুৎ বিভাগ বলছে কয়লা ভিত্তিক কেন্দ্রের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সহনীয় রাখার চেষ্টা চলছে। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর খুব কাছেই সাফারের চানগাঁও। সন্ধ্যা নামতেই বিদ্যুৎ নেই, গরম আসতেই পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় সইতে হচ্ছে তীব্র ভোগান্তি। এমন নানা অভিযোগ অনুযোগ বাসিন্দাদের। সুস্থ থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে কারেন্ট যায় এবং কারেন্ট যায় খুব বেশি এবং আসে খুব কম। আমরা যে রাত্রে করে যাই ঘুমাবো ওই অবস্থাটা হয় না। যাওয়ার গ্যারেন্টি আছে, আসার কোনো গ্যারেন্টি নাই। ঘন্টা পর ঘন্টা কারেন্ট নাই, বিছনামাঝে শোয়াই জানা গরমের জন্য রাস্তায় যায় বসে দেওয়া লাগে। এই তো পরিস্থিতি আমাদের এখানে। লাইন ওই পাশে একটা, এই পাশে একটা, এইটা দেবে ওইটা নেবে, ওইটা দেবে এইটা নেবে। কারেন্ট নাই, কাস্টমার নাই, বেচা কিনা করতে পারি না। মোটা দাগে ঢাকা মহানগর বাদে দেশের বাকি সব এলাকায় কম বেশি এখন একই অবস্থা। গত কয়েকদিনের তথ্য বলছে বিদ্যুৎ চাহিদা ঘুরপাক খাচ্ছে 14 থেকে 16,000 মেগাওয়াটে। বিপরীতে প্রায় দ্বিগুণ সক্ষমতা থাকার পরও পর্যাপ্ত জ্বালানির অভাবে বাড়ছে বিদ্যুৎ ঘাটতি। গ্যাস ও ফার্নেস অয়েল সংকটে ধুঁকছে অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। আবার চাহিদা মাফিক কয়লা না থাকায় উৎপাদন অর্ধেকে নেমে গেছে কয়লা ভিত্তিক বেসরকারি দুটি বৃহৎ কেন্দ্রের, যার পরিণতি দৈনিক সর্বোচ্চ লোডশেডিং 2000 মেগাওয়াট ছুঁই ছুঁই।
গ্যাসের থেকে যে জেনারেশন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। ফুল সাপ্লাইটা একটু ডিসরাপশন হয়েছিল, এটাকে আমরা অনেকটাই রিকভারি করছি, আরো হয়তো খুব শীঘ্র এটা রিকভারি হয়ে ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি আমরা এগুলো নিয়েই কাজ করতেছি। বিশেষজ্ঞরা বলছেন চলতি মৌসুমে পরিস্থিতি সহনীয় রাখতে পূর্ণ সক্ষমতায় চালাতে হবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। সেক্ষেত্রে সুগম রাখতে হবে পর্যাপ্ত জ্বালানি সংস্থানের পথ। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমরা কোনো বছরেই সম্পূর্ণ ব্যবহার করি নাই, এই বছর আমরা করি। তো সরকারের হাতে কিছু জিনিসপত্র আছে, কিন্তু এটা ঠিকভাবে ব্যবহার করতে হবে ঠিক সময়ে। তা না করলে প্রচুর শর্টেজের সম্মুখীন আমরা হব। লোডশেডিং করতে হলে গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রামের মানুষ অধিকাংশ সময় বিদ্যুৎ বঞ্চিত থাকে, তাদের বিদ্যুৎ লাগে সন্ধ্যার সময়, অথচ তারা বিদ্যুৎ পায় না। এটা একটা চরম অবিচার, অন্যায়। এই মানুষের বিদ্যুৎটা আগে দিয়ে তারপরে অন্যদের বিদ্যুৎ দেওয়া উচিত। উল্টা ওই মানুষগুলোর বিদ্যুৎ না দিয়ে যারা বিত্তবান তাদের বিদ্যুৎ দেওয়া উচিত। এই যে বিদ্যুৎ না পাওয়ার কারণে যে কষ্ট, সেই কষ্টটা বন্টন করতে হবে, লোডশেডিং সমতা ভিত্তিক করতে হবে। কষ্টটা লাঘবের প্রশ্নে প্রায়োরিটি ওই সব দরিদ্র মানুষের পেতে হবে। ধারণা করা হচ্ছে সামনের দিনগুলোতে আরও বাড়বে বিদ্যুৎ চাহিদা, যা 18,000 মেগাওয়াট ছাড়াতে পারে। গ্রীষ্মের শুরুতে যে হারে লোডশেডিং দেখা দিচ্ছে তাতে ইঙ্গিত মিলছে চলতি মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা বেশ চ্যালেঞ্জের হবে। এখন এই চ্যালেঞ্জ কিভাবে কতটুকু সামলায় বিদ্যুৎ বিভাগ, সেটি এখন দেখার বিষয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের সংকটে বিপাকে পড়েছেন গাইবান্ধার তিস্তা ও ব্রহ্মপুত্র নদের বিদ্যুৎবিহীন 1.5 শতাধিক চরের কৃষক। সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় ভরা মৌসুমে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা। যদিও সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। সোহেল রানার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। চারপাশে সবুজের সমারোহ, কিন্তু সেচের অভাবে ফেটে যাওয়ার দুশ্চিন্তায় মাথায় হাত কৃষকের। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের ব্যাংকের চরে কৃষক আবু জাফর 3 বিঘা জমিতে করেছেন বোরো ও 2 বিঘা জমিতে ভুট্টার আবাদ। সেচের জন্য জ্বালানি তেলের অভাবে কপালে পড়েছে তার চিন্তার ভাঁজ। একই অবস্থা তিস্তা ও ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলের অন্যান্য কৃষকদেরও। বিদ্যুৎ সুবিধা নেই, এর মাঝে আবার জ্বালানি তেলের সংকটে বন্ধ রয়েছে ডিজেল চালিত সেচ পাম্প। এজন্য বেশ কয়েকটি জমিতে দেখা দিয়েছে ফাটল, নষ্ট হয়ে যাচ্ছে ফসল। আমার ভুট্টার আবাদ করছি, 3 বিঘা মাটি ইরি করছি, এখন তেল পাচ্ছি না, আমার ইরি আবাদ নষ্ট হয়ে যাচ্ছে। 1 মাস ধরে তেল পাওয়া যাচ্ছে না, 160 টাকা লিটার তেল, তাও আমরা পাচ্ছি না। সারাদিন গত আসে লাগে লাইন ধরি, তেল নেওয়া 2 লিটার 3 লিটার করি। তেলের সংকটে আমাদের আবাদ এবার হবে না। সংকট নিরসনে কৃষকদের পরামর্শ দেয়া সহ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেয়ার কথা জানান সংশ্লিষ্টরা। কি পরিমাণ ডিজেলের চাহিদা সেটা আমরা অলরেডি নিরূপণ করেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি আমাদের যে জ্বালানি তেলে বিশেষ করে ডিজেলের সমস্যা হবে না। কৃষি ডিপার্টমেন্টের রিলেটেড অফিসার স্টাফদেরকে আমরা প্রতিটা ফিলিং স্টেশনে আমরা দায়িত্ব দিয়েছি, যাতে প্রকৃত কৃষক কেউই যেন এই ডিজেল প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়। চলতি বছর জেলায় 1,29,000 20 হেক্টর জমিতে বোরো ধান এবং 17,825 হেক্টর জমিতে ভুট্টা সহ বিভিন্ন ফসলের আবাদ হয়েছে। দ্রুত জ্বালানি তেলের সমস্যার সমাধান না হলে ভরা মৌসুমে বাড়ছে ফসলহানির আশঙ্কা, যার প্রভাব পড়বে গোটা জেলার খাদ্য উৎপাদনে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। সহজে টাকার আয়ের প্রলোভনে শহর থেকে গ্রাম সবখানেই ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়ার ভয়াল থাবা। শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, ভাঙছে পারিবারিক বন্ধন, বাড়ছে মানসিক অবসাদ, এমনকি অনেকেই বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। বিশেষজ্ঞদের মতে অনলাইন জুয়া বন্ধে আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি নেটওয়ার্ক ব্লক সহ অনলাইন জুয়ার সাইট থেকে অর্থ লেনদেন বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। শাকির মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে বিস্তারিত। টাকা ডিপোজিটে 699 টাকা বোনাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অনলাইন জুয়ার শত শত অ্যাপ, যেখানে প্রলোভন থাকছে রাতারাতি ধনী হওয়ার সহজ উপায়।
নগর থেকে প্রত্যন্ত গ্রামে স্মার্টফোন আর প্রযুক্তির সহজলভ্যতায় এই নেশায় এখন আসক্ত নানা বয়সী মানুষ। নাম প্রকাশ না করার শর্তে এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, চাইলেও এই ফাঁদ থেকে বের হতে পারছেন না তারা। কেউ ধ্বংস করেছেন ব্যবসা প্রতিষ্ঠান, জমানো টাকা, অনেকে ঋণের জালে জর্জরিত। লাভের জন্য খেলি, আর এভাবে খেলতে খেলতে মনে করেন যে 5-7 লক্ষ টাকার মতো লস করছি। কালকে আমার লাভ হলো, আজকে আমি আবার খেলতেছি। এভাবে কিন্তু দেখছি অনেকেই ধ্বংস হচ্ছে, কিন্তু দেখার পরও একটা লোভ থেকেই যায় আমাদের। প্রথমে 40 টাকা 2 টাকা করে শুরু করছি, 2 টাকার পর 4 টাকা আমারছি, 20 টাকা আমারছি, এভাবে আমার কাছে আমার 13.5 লক্ষ টাকা অ্যাপসে আমার গেছে। রংপুরের রবার্টসনগঞ্জ এলাকার এই তরুণ অনলাইন জয়ে আসক্ত হয়ে সর্বস্ব হারিয়ে সিদ্ধান্ত নেন আত্মহত্যার। পরিবারের সহযোগিতায় সেই পথ থেকে ফিরতে পারেন, তবে অনেকেই শেষ পর্যন্ত ফিরতে পারেননি। মানুষের ঋণ পাচ্ছে, ঋণ পরিশোধ করতেছি, একবেলা দুজনের মানুষের কথাগুলো শুনতেছি, তারপর আমাকে ধার ঋণ শোধ করতে হচ্ছে। এগুলো এত কষ্ট যে করতেছি, কিসের জন্য করতেছি? একটা ভুলের কারণে। ভুলটা আমার কি ছিল? এই জুয়াটা খেলা। এই জুয়া কেন্দ্রিক অপরাধ প্রবণতা থেকে, কিশোর গ্যাং থেকে, এই সকল সামাজিক নেতিবাচক কালচারগুলো থেকে যদি আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসবার জন্য আমরা কার্যকর পন্থা আবিষ্কার না করি, আর যদি আমরা ফেলে রাখি এক মুহূর্ত, এক দণ্ড, তাহলে আসলে এই সমাজ দিনকে দিন অন্ধকারের গভীরে নিপতিত হবে। 2024 সালের এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে 50 লাখের বেশি মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। এই সংখ্যা 2027 সালের মধ্যে 2 কোটির বেশি ছাড়াতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, অনেক সময় মূল হোতাদের গ্রেফতার করা হলেও আইনের ফাঁক ফোকর দিয়ে সহজেই পার পেয়ে যাচ্ছে। ক্রিমিনালকে আইডেন্টিফাই করলাম, তাকে ধরলাম এবং তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ আমরা পেলাম, লেনদেনের তথ্য পেলাম। তাকে যখন আদালতে সোপর্দ করা হয় সকালবেলা, বিকালবেলায় জামিনযোগ্য থাকার কারণে সে বের হয়ে চলে যায় এবং বের হয়ে এসে সে একই ধরনের অপকর্মের সাথে আবার জড়িত হতে থাকে। প্রযুক্তিবিদদের পরামর্শ, নেটওয়ার্ক ব্লক সহ অনলাইন জুয়ার সাইট থেকে অর্থ লেনদেন বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। যদি আমরা টেকনিক্যালি এটাকে সলভ করতে চাই, তাহলে নেটওয়ার্ক ব্লক করে দেওয়া যেতে পারে, যে আমার যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কে এই ধরনের যে সাইটগুলো, নিষিদ্ধ সাইটগুলো একদম ফিল্টার হয়ে আসবে। কিছু অ্যাপস তৈরি করা যেতে পারে সফটওয়্যারটা দ্বারা, যেগুলো আনওয়ান্টেড ওয়েবসাইট সেগুলোকে ব্লক করে দেবে। গুগল ট্রেন্ডের তথ্য বলছে, দেশের সবথেকে বেশি অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা রংপুর বিভাগে এবং সবথেকে কম সিলেটে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। রাজধানীর বনানীতে একটি সীসা বারে অভিযান চালিয়ে 4 কেজি সীসা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আগেই তথ্য ফাঁস হওয়ায় গা ঢাকা দেন বার সংশ্লিষ্টরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 11টার দিকে বনানী 17 নম্বর সড়কের একটি সীসা বারে অভিযান চালায় সংস্থাটি। তবে অভিযানের আগেই তথ্য ফাঁস হওয়ায় বার সংশ্লিষ্টরা পালিয়ে যান। অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক বশির আহমেদ জানান, জব্দকৃত আলামত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজধানী জুড়ে সীসা বারগুলোতে ধাপে ধাপে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এখানে যে যখন অভিযান করি আমরা মূলত এখানে যারা পরিচালনা করেন তাদের কাউকে আমরা পাইনি। আমাদের কাছে যে তথ্য এসছে, আমরা যতটুকু পেয়েছি, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা এখানে পেয়েছি 4 কেজি সীসা, 8টা হচ্ছে হুকো, আর 5টা পেয়েছি, 5 প্যাকেট পেয়েছি হচ্ছে কয়লা। রাজধানীর মিরপুর গাবতলী সড়কের দারুস সালাম রোড এলাকায় প্রধান সড়কের 2/3 দখল করে চলছে অবৈধ বাজার। নিউ সিটি কর্পোরেশনের কোনো অনুমোদন, মাত্র একটি লেনে গাড়ি চলাচলের কারণে প্রতিনিয়ত তৈরি হচ্ছে তীব্র যানজট ও ভোগান্তি। ফুটপাত ও সড়ক দখলের সঙ্গে শত কোটি টাকার অনৈতিক স্বার্থ জড়িত মন্তব্য করে নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পিত পদক্ষেপ। ওমর ফারুক ও সাইফুল ইসলামের ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই এটি সড়ক নাকি বাজার। 3 লেনের সড়কের 2 লেনই দোকানপাটের দখলে, বাদ যায়নি পাশের ফুটপাতও। মাত্র একটি লেন ব্যবহার করে কোনো রকমে চলাচল করছে যানবাহন ও পথচারী। ফলাফল তীব্র যানজট আর চরম ভোগান্তি। রাজধানীর মিরপুর গাবতলী সড়কের দারুস সালাম রোড এলাকায়
সড়ক দখল করে গড়ে ওঠা এই বাজার নিয়ে ক্ষোভের শেষ নেই পরিবহন চালক ও পথচারীদের। বাজারটা একদম রাস্তার মাঝামাঝিতে চলে আসে, যার কারণে আমাদের বাসগুলো চলতে অনেক সমস্যা হয়। এটা মোটেও ঠিক না, এটা গ্রহণযোগ্য না। রাস্তার উপরে এইভাবে অ্যাক্সিডেন্ট হতেই পারে। প্রতিনিয়তই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বাজার ঘাটের জন্য। গাড়ি এদিক দিয়ে ঢুকাইতে না ঠিক মতন বয়ে থাকলে। শুধু ভোগান্তি নয়, সড়কের বিপরীত পাশে রয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ডেল্টা মেডিকেল কলেজের মতো বড় দুটি হাসপাতাল। সড়ক দখলের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্সও পড়ে চরম ভোগান্তিতে। কার ছত্রছায়ায় চলছে এই বাজার, এমন প্রশ্নে ব্যবসায়ীরা দায় এড়িয়ে বলেন এখানে কারো নিয়ন্ত্রণ নেই। না, কারো কোনো টাকা জোগাড় দিতে হয় না। এই জায়গায় ময়লা পরিষ্কারের জন্য 10 টাকা করে নেয়। বাজারটা কেউ চালায় না, এই বাজারটা যার যার দায়িত্ব নিয়ে যার যার ক্ষমতা নিয়ে সেই করতেছে। বাজারটির বৈধতা আছে কিনা তা জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে জানা যায়, সড়ক দখল করে গড়ে ওঠা বাজারটির কোনো অনুমোদন দেয়নি সিটি কর্পোরেশন। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বাজারটি সম্পূর্ণ অবৈধ। জনস্থানে ভোগান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, হকারদের লাইসেন্স প্রদানের মাধ্যমে ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সিটি কর্পোরেশন। এটাকে খোঁজ খবর নিয়ে আমরা নিজে ভিজিট করে দেখব, যদি ওর কোনো অব্যবস্থাপনা থাকে অবশ্যই জনসেবার জন্য যেটা করার প্রয়োজন আমাদের সাধ্যের মধ্যে থেকে সেটা তো আমরা করবই। ফুটপাত ও সড়ক দখলের সঙ্গে শত কোটি টাকার অনৈতিক স্বার্থ জড়িত বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব। তার মতে, লোক দেখানো অভিযানের পরিবর্তে প্রয়োজন টেকসই ও জনকল্যাণমুখী উদ্যোগ। হকার বাজার বা মাস্তানদের দৌরাত্ম, হাজার কোটি টাকার এই অবৈধ ব্যবসায়িক ক্ষেত্রটি শুধু যে পদচারী এবং বাস সহ গণপরিবহনের বাধা সৃষ্টি করছে তা নয়, এর থেকে উদ্বৃত্ত যে বর্জ্য সেটি পুরো এলাকাকে জনস্বাস্থ্যের হুমকি তৈরি করছে। পরিকল্পিত পদক্ষেপ ছাড়া সাময়িক অভিযানে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়, এমনটাই মত এই নগর পরিকল্পনাবিদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। সরকারি অনুমোদন না থাকায় বোতলজাত তেলের দাম না বাড়লেও খোলা তেলের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ভোজ্য তেলের দাম বাড়লেও সরকারের অনুমতি না মেলায় বোতলজাত সয়াবিনের দাম বাড়াতে পারেনি কোম্পানিগুলো। তবে কারণ বাজারের চিত্র বলছে গত মাসের তুলনায় লিটার প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত বেশিতেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। গত 3 মাস থেকে বাজার যে অবস্থা আছে সেই অবস্থায় আছে। তেলের দামটা সামান্য একটু বাড়ছে, আগেও ছিল 2 কেজি 380 টাকা, এখন 400 টাকা বিক্রি করতেছে। আগের চেয়ে একটু কম খাই, তারা তো আর কিছু করার নেই। অনেকে 1 মাসিক বাজার করে, তারা গত মাসে কিনছে, আবার এই মাসে আইসা যখন শুনে যে একটু বাড়তি, তখন এরা তো গাছেতে বইরা জায়গা। বিক্রেতারা বলছেন বোতলজাত তেলে দাম না বাড়লেও খোলা তেলের বাজার চড়া। জ্বালানি সংকটে তেল পরিবহন জটিলতায় সাময়িকভাবে দাম বেড়েছে। খোলা তেলের দাম বাড়ছে কিন্তু বোতল তেলের দাম বাড়ে না। তো হিসাবে 8 টাকা 10 টাকা কেজিতে বাড়ছে। আগে গাড়ি ভাড়া দিতাম 9000, এখন হয়ে গেছে 13000। তবে বড় কোম্পানিগুলোর কাছ থেকে চাহিদা মতো তেলের যোগান পাচ্ছে না বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। তেলটা আমরা পাচ্ছি কম, মানে কোম্পানির কাছ থেকে একটু সাপ্লাই কম হচ্ছে, বলতেছে যে ওই তাদের রিফ্রেশিং করতে সময় লাগতেছে। রূপচাঁদা দেয় কিন্তু রূপচাঁদার লাগে সরিষার তেল বা বলা চাল কিনতে হয়। তেল দিয়ে 40টা থাবাতা, এভাবে করে তো আমি কাস্টমারদের বিক্রি করতে পারবো না। বৈশ্বিক সংকটের মধ্যেও ভোজ্য তেলের বাজার সহনীয় রাখতে নীতি নির্ধারকদের আরও সজাগ থাকার অনুরোধ বাজার সংশ্লিষ্টদের। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। লালমনিরহাট সদর হাসপাতালে বাড়ছে জলাতঙ্ক রোগীর সংখ্যা। তবে সরকারি ভ্যাকসিনের সংকটে সেবার বদলে ভোগান্তি বেশি। বাইরে থেকে বেশি দামে ভ্যাকসিন কিনতে হচ্ছে রোগীদের, এ নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। সুফিয়ান আল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন আমিনুল ইসলাম। এটি লালমনিরহাট সদর হাসপাতাল। আধুনিক চিকিৎসার সব সুবিধা থাকলেও বর্তমানে হাসপাতালটিতে দেখা দিয়েছে জলাতঙ্কের টিকার সংকট। কুকুর বা বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা ছুটে আসছেন এখানে। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সরকারিভাবে না পেয়ে 5 জন মিলে কিনতে হচ্ছে ভ্যাকসিন। এতে হয়রানির শিকার হচ্ছেন রোগী ও তার স্বজনরা। বিড়াল কামড় দিয়েছিল, তো আমি আজকে একটু আগে আসছিলাম, আসি দেখলাম যে এখানে
ভেতরে ঢুকছিলাম, ভেতরে কথা বললাম, কথা বলে ভ্যাকসিন নাই। এখানে এসে দেখি আসলে এই ধরনের কোনো ইঞ্জেকশন এই হাসপাতালে নাকি সাপ্লাই নাই। যে সরকারি মেডিকেলে সব কিছুই ফ্রি সার্ভিস দেওয়া হয়, কিন্তু এখানে এসে দেখি যে ফ্রি দিচ্ছে না, ওনারা টাকা নিচ্ছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি দীর্ঘ সময় ধরে সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে তারাও, বাজেট স্বল্পতায় কর্তৃপক্ষও নিরুপায়। এই ভ্যাকসিনটা আমরা আমাদের চাহিদা অনুযায়ী দিচ্ছি কিন্তু পাচ্ছি না, কারণ তারা একটা যে প্রজেক্টের মাধ্যমে এটা ক্রয় করতো সেই প্রজেক্টটা বাতিল হয়ে গেছে। এটা নিজস্ব ব্যবস্থাপনায় ক্রয় করার জন্য আমাদের নির্দেশনা আছে, কিন্তু নিজস্ব ক্রয় করার জন্য যেটা বাজেট, এই বাজেট সর্বদা হার করে আমরা ক্রয় করতে পারতেছি না। আজ 13টি ফ্লাইট যাচ্ছে সৌদি আরবের উদ্দেশ্যে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। বিস্তারিত জানবো তার কাছ থেকে। দিনের মতো আজকে হজ যাত্রীরা মক্কার উদ্দেশ্যে যাচ্ছেন। আপনারা জানেন যে গেল 3 দিনে কোনো ধরনের কোনো বড় কোনো ধরনের অভিযোগ ছাড়াই হজ যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে যাত্রা করছেন। আমরা এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে রয়েছি। এই সকালে আমরা দেখতে পাচ্ছি যে হাজিদের যেই ব্যস্ততা পূর্ব প্রস্তুতি যাত্রার আগে সেটি তারা এখানে সেরে নিচ্ছেন, এবং আপনারা জানেন যে প্রতিদিনই যেরকম ফ্লাইট থাকে সে শিডিউল অনুযায়ী আজকের দিনেও আমরা জানি যে 13টি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে মক্কার উদ্দেশ্যে যাবে। এর আগে যদি একটু জানিয়ে রাখি যে গেল 3 দিনে যে 3টি ফ্লাইট গিয়েছে সে 3টি ফ্লাইটে এখন পর্যন্ত 12,500 হজযাত্রী তারা কিন্তু ইতিমধ্যেই সৌদি আরব চলে গিয়েছেন। আপনারা জানেন যে 3টি এয়ারলাইন্সে মূলত এই হজযাত্রীরা যাচ্ছেন, বাংলাদেশ বিমান, ফ্লাই, এছাড়া রয়েছে সৌদি এয়ারলাইন্স। এই 3টি এয়ারলাইন্সের মধ্যে দিয়ে কিন্তু এই হজযাত্রাটি পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত 32টি ফ্লাইট মূলত বাংলাদেশে আকাশসীমা পার করেছে। যতদূর আমরা জানি যে একদম ভোররাতে গেল 3 দিনের ভোররাত্রে শেষে যে ফ্লাইটটি ছেড়ে গেছে সেটিও বলা যায় যে খুব কাছাকাছি সময় চলে গিয়েছে হাজিদের নিয়ে। সার্বিক পরিস্থিতি যদি বলি, হজ ক্যাম্পের গেল 3 দিনে আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানে গেল কয়েক বছরের তুলনায় এবারের যারা হাজিরা তারা কিন্তু তাদের যে বোর্ডিং পাস, তাদের যে ভিসা সংক্রান্ত কাগজপত্র এবং তাদের যে সামগ্রিক যে প্রক্রিয়াগুলো সেগুলো নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এর আগে আমরা কয়েকবার দেখেছিলাম যে নানান জটিলতার কারণে অনেকে যেতে পারে না, বা অনেকে ফ্যামিলির একাধিক সদস্য একসাথে যাত্রা করে, কিন্তু যা কাগজ জটিলতার কারণে সেটি হয় না। কিন্তু এবার অগ্রিম অনেকেই ভিসা পেয়ে গেছেন, এই কারণে সেই জটিলতা কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি, এবং কর্তৃপক্ষ আমাদের বলেছেন যে তারা এই বিষয়গুলো মাথায় রেখেই মূলত অগ্রিম যে ভিসা সে ভিসার ব্যবস্থা করেছেন। এবং আমরা দেখেছি যে ইমিগ্রেশনের যে বিষয়টি সেটিও খুব দ্রুতই সেরে ফেলতে পারছেন, সেজন্য নির্বিঘ্নেই যাত্রা করছেন এখন পর্যন্ত হাজিরা। বড় কোনো ধরনের আমরা অভিযোগ সেরকম পাইনি, এবং তারা অনেক খুশি। তারা বলছেন যে এই যাত্রাটা নির্বিঘ্ন হওয়ার কারণে পূর্ব প্রস্তুতি হিসেবে হজের সেগুলো যখন খুব সুশৃঙ্খলভাবে হয় তখন পুরো হজের যেই প্রক্রিয়া সেটিও খুব সুন্দরভাবে কাটে, এবং সকলেই বেজায় খুশি। এবং তারা দেশ ও জাতির জন্য যেমন দোয়া করবেন, পাশাপাশি তারা বলছেন যে তারা যেরকম খুব সুন্দরভাবেই ভিসা থেকে শুরু করে ইমিগ্রেশন সব কাগজপত্র খুব সুন্দরভাবেই পাচ্ছেন, তেমনি এই পুরো মাস জুড়ে যেই হজের যেই যাত্রাটা থাকবে সেই পুরো মাস জুড়েই যাতে কোনো ধরনের ভোগান্তি না থাকে, কোনো এজেন্সির কোনো ধরনের ভুল ত্রুটির কারণে কারো যাতে যাত্রা বিঘ্নিত না ঘটে সেদিকে কর্তৃপক্ষের নজর দেওয়ার জন্য সকল হাজিরা সেই কথা বলছেন। তো সব মিলিয়ে আশকোনা হজ ক্যাম্প থেকে এই ছিল এই মুহূর্তে। আশকোনা হজ ক্যাম্পের সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি সংযুক্ত ছিলাম। এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধিতে সংকট মোকাবেলায় বিকল্প হতে পারে বায়োগ্যাস। শুধুমাত্র গরুর গোবর থেকে পূরণ হতে পারে 83 লাখ পরিবারের গ্যাসের চাহিদা। পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা বলছেন গ্রাম শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে গ্যাসের পর্যাপ্ত উপকরণ। কেবল পরিকল্পনা গ্রহণ করলে নিজেরাই নিজেদের গ্যাস উৎপাদন করতে পারবে দেশের মানুষ। এতে বাড়তি হিসেবে পাওয়া যাবে জৈব সার আর কমবে এলপিজি গ্যাসের চাপ। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সর্বশেষ এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির পর অনেকে দুশ্চিন্তায় পড়লেও নির্ভর গাইবান্ধার গৃহিণী
মৌসুমী বেগম। গোয়ালের গরুর গোবর থেকে নিজের তৈরি বায়োগ্যাসে রান্না করছেন তিনি। বায়োগ্যাস ব্যবহারকারীদের বাজারের ফর্দ থেকে এলপিজি সিলিন্ডার ব্যয় যেমন বাদ পড়েছে, তেমনি এখান থেকে জৈব সারও পাচ্ছেন তারা। পাতলি কাদি হয় না, অতটা পরিশ্রম করা লাগে না। মাটির চুলা আছে, এটাতে অনেক সুবিধা আছে, সময় বাঁচে, বিদ্যুৎ বিল বাঁচে, গ্যাস বাঁচে। যদি সরকার থেকে কোনো ব্যবস্থা করে দেয় গ্রামের মানুষজনকে, তাহলে গ্রামের মানুষ খুব সহজেই বায়োগ্যাস তৈরি করে তাদের প্রয়োজন মেটাতে পারবে। একবার খরচ করে বছরের পর বছর বায়োগ্যাস আর জৈব সার প্রাপ্তির নিশ্চয়তা পাচ্ছেন ব্যবহারকারীরা। বিশ্বব্যাংকের অর্থায়নে ও পিকেএসএফ এর কারিগরি সহায়তায় 8 থেকে 20,000 টাকা ভর্তুকি দিয়ে গ্রামে গ্রামে সাধারণ মানুষকে বায়োগ্যাসে উদ্বুদ্ধ করছে বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন। গভর্নমেন্টও এইরকম যদি ছোট ছোট ভর্তুকি দিয়ে প্রান্তিক পর্যায়ে মানুষকে এই সাপোর্টটা দেয়, তাহলে দেখবেন যে এটা ব্যাপক মানুষ, আমরা যেমন 1000 মানুষের সঙ্গে কাজ করছি, গভর্নমেন্ট ইচ্ছা করলে পরে 1 লক্ষ মানুষের সঙ্গে কাজ করতে পারে। এলপিজি সিলিন্ডারের চাপ কমাতে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাড়ি বাড়ি এমন বায়োগ্যাস উৎপাদনের পরামর্শ সচেতন মহলের। বড় বড় খামার করছে, গরুর খামার যাদের আছে বা মুরগির খামার, যেটাই করুক, এদেরকে প্রত্যেকে বাধ্যতামূলকের মধ্যে আনতে হবে। আপনি যদি এটাকে কিউমুলেটিভ ভাবে দেখেন, একটা তো বড় একটা ইম্প্যাক্ট ফেলাবেই পুরো কান্ট্রির উপরে, কান্ট্রির লোড কমায় ফেলবে। হ্যাঁ, এবং সেই লোড কমলে ইকোনমিক লোডও কমবে। প্রতিটা বাড়িকে যারা গরু পালে বা মুরগি পালে, এটা যদি আমরা বায়োগ্যাস প্ল্যান্ট আনতে পারি, তাহলে কিন্তু আমরা প্রতিটা এই পরিবারের লোক আপনার গ্যাস কিন্তু কিনবে না, এবং প্লাস ইলেকট্রিসিটি কাজ করবে। আর এই বায়োগ্যাসকে যদি আপনি পরিশোধিত করেন, ক্ষতিকর যে গ্যাসটা আছে যেমন সালফাইড অক্সাইড, এগুলোকে অবসান করতে পারেন, তাহলে এটাই কিন্তু আপনার মানে যানবাহন জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে, মোটর চালানো যেতে পারে। মাত্র 40 থেকে 45,000 টাকা খরচ করে 3 থেকে 4টি গরুর গোবর থেকে একটি ছোট পরিবার অনায়াসে 2টি চুলা ব্যবহার করতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, একটি গরু দৈনিক 10 থেকে 15 কেজি গোবর দেয়। 2 থেকে 3টি গরুর গোবর থেকে এক পরিবারের রান্নার জন্য যথেষ্ট গ্যাস পাওয়া সম্ভব বায়োগ্যাস প্ল্যান্ট থেকে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, দেশে গরুর সংখ্যা 2.5 কোটি, যেখান থেকে প্রায় 83 লাখ ছোট পরিবারের রান্নার গ্যাসের যোগান দেয়া সম্ভব। মানুষের কাছে এটিকে আরো বেশি পপুলার করতে পারলে আমরা যেমন বিদেশি নির্ভরশীলতা আমরা গ্যাসের প্রতি, আমাদের যে গৃহস্থালী এলপিজি গ্যাসের প্রতি কমাতে পারবো। পাশাপাশি আমরা বাই প্রোডাক্ট হিসেবে যে জৈব সার পাওয়া যায় সেটিও আমাদের পরিবেশ বান্ধব। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে গত বছর দেশে 14,65,000 টন এলপিজি গ্যাস আমদানি করে বাংলাদেশ। সরকারি বা বেসরকারি উদ্যোগে গ্রাম শহরে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা সম্ভব হলে গ্যাসের পাশাপাশি উৎপাদিত জৈব সার, রাসায়নিক সারের চাপ কমাবে এবং সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গ্রীষ্মের শুরুতেই প্রচণ্ড তাপে শুকিয়ে যাচ্ছে ঠাকুরগাঁয়ের নদী, নালা, খালবিল ও পুকুর। দিনের পর দিন নিচে নেমে যাচ্ছে পানির স্তর। এতে মৎস্য উৎপাদনের পাশাপাশি চাষাবাদেও অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে কৃষকদের। এই অবস্থায় কৃষকদের বিকল্প নানা পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি ও মৎস্য বিভাগ। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। দেখে মনে হলেও এটি ছিল পুকুর, খরতাপে পানি শূন্য এখন। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ঠাকুরগাঁয়ের অধিকাংশ পুকুর, নদী, নালা, খালবিল ও জলাশয়ের এখন বেহাল দশা। এতে জমিতে পানি দিতে পারছেন না কৃষকেরা, পাশাপাশি মাছ উৎপাদনও ব্যাহত হচ্ছে। এই অবস্থায় বাড়তি দামে সেচ পাম্প দিয়েও লাভ হচ্ছে না। প্রতিনিয়ত শ্যালো মেশিন দিয়ে পানি দিতেছি, তবুও পানি ধরে রাখা যাচ্ছে না। এইভাবে মাছ চাষ করলে তো কৃষক একদম লসে পড়ে যাচ্ছে। এখন লেয়ারটা একটু নিচে, এই জন্য বোর্ডিংটা বেশি করতে হয়। যেটা নিচা মাটি ওইটা হয়তো 1 দিন বা 2 দিন চলে, কিন্তু আর এগুলো টাঙ্গা মাটিগুলো যেগুলো যে বালু মাটি, এগুলো আমাদের প্রতিদিনই পানি দিতে হয়, তাতে আমাদের খরচ অনেক বেশি। তবে সংকট নিরসনে কৃষকদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন স্থানীয় কৃষি ও মৎস্য অধিদপ্তর। পুকুরের খননের পরে সেখানে নতুন যদি পুকুর হয়, সেখানে ছাই স্তর একটা দেওয়ার জন্য উপরে ছাই ছিটে দিলে সেটা একটা ওই যে বালুর যে কণা আছে, সেখানে কণাগুলোর ফাঁকে ফাঁকে সেই মানে স্তরটা বন্ধ করে দেয়। এতে কিছুটা হলেও পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ভূ পরিস্থিত যে পানি আছে
সেটার ব্যবহারটা আমাদেরকে বাড়াইতে হবে এবং সেটার ধরে রাখার ভূপরিস্থিত পানিটা ধরে রাখার ব্যবস্থা করতে হবে। এই জন্য হচ্ছে যে আমাদের খালগুলো খনন করা যেতে পারে, আমাদের নদীগুলো খনন করা যেতে পারে। স্থানীয় কৃষি ও মৎস্য অধিদপ্তরের তথ্য মতে জেলায় 5টি উপজেলায় 36টি নদী এবং 16,000-এর বেশি দিঘি, পুকুর ও জলাশয় রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তানে যাওয়ার খবর উড়িয়ে দিয়েছে রয়টার্স। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ সবাই ওয়াশিংটনে অবস্থান করছেন বলে দাবি বার্তা সংস্থাটির। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার ভেন্যু হিসেবে আবারও সামনে এসেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। দ্বিতীয় দফার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের নেতৃত্বে প্রতিনিধি দল যাওয়ার কথা থাকলেও এখনও তারা যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন বলে জানিয়েছে রয়টার্স। এদিকে ট্রাম্প দাবি করেছেন আজই চুক্তি সই হবে, এমনকি মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের পথে বলেও তিনি জানান। তবে একই সময় ইরান এখনও প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি। পাকিস্তান দুই পক্ষকে আনার জন্য কূটনৈতিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে। ইসলামাবাদে হাজারো নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছেন আলোচনায় তিনি তাড়াহুড়ো করবেন না, আবার অন্যদিকে দাবি করছেন দ্রুত চুক্তি হবে এবং সেটি 2015 সালের জেসিপিওএ এর চেয়েও ভালো চুক্তি হবে। তিনি দাবি করেন ইরান প্রতিদিন প্রায় $500 মিলিয়ন ক্ষতির মুখে পড়ছে কারণ যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রয়েছে। ট্রাম্প আরও স্পষ্ট করেন ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ত্যাগ করতে হবে, এ বিষয়ে কোনো ছাড় নয়। আরও বলেন চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতাদের সঙ্গেও দেখা করতে প্রস্তুত যদি অগ্রগতি হয়। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ছাড়া কোনো আলোচনায় তারা যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ফোনালাপে বলেছেন যুক্তরাষ্ট্রের বিরোধপূর্ণ ও অবৈধ আচরণ কূটনীতির সঙ্গে সাংঘর্ষিক। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও বলেছেন ইরান কোনো চাপের মুখে মাথা নত করবে না এবং আস্থা না থাকলে আলোচনা অর্থহীন। এর আগে পাকিস্তানের সঙ্গে ইরান নিয়মিত যোগাযোগ রাখলেও দ্বিতীয় দফা আলোচনায় অংশগ্রহণ নিয়ে এখনও দ্বিধা রয়েছে। একই সময় ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেই আলোচনার বড় বাধা দিয়েছে। অবরোধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে উত্তেজনা তীব্র হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র জানিয়েছে অন্তত 27টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে যারা হরমুজ অবরোধে জড়িত থাকবে তাদের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একই সঙ্গে তেলের দাম প্রায় 5% বেড়ে গেছে বিশ্ববাজারে। ইসরায়েলের সামরিক প্রধান বলেন ইরানকে তার লক্ষ্য পূরণে বাধা দেয়া হবে আর ইসরায়েল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করবে। অন্যদিকে কাতার, ওমান, ফ্রান্স ও রাশিয়া উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষই প্রকাশ্যে শক্ত অবস্থান নিলেও গভীরে কেউই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধবিরতি কার্যকরের পরও দক্ষিণ লেবাননের অন্তত 39টি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। ঘরবাড়ি ধ্বংস ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ বৈরুতের। নাবাতিয়ে অঞ্চলে বিমান হামলায় অন্তত 6 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলের দাবি হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে অভিযান চালাচ্ছে তারা। পাল্টা হামলার কথাও জানিয়েছে গোষ্ঠীটি। লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফা বৈঠকের উদ্যোগ নিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। তারা জানায় আগামী বৃহস্পতিবার হতে পারে এ বৈঠক। যুদ্ধবিরতির ঘোষণার পর ধীরে ধীরে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত মানুষজন। অনেক পরিবার দীর্ঘদিন পর নিজেদের ঘরবাড়ি ধ্বংসের স্তূপে ফিরে গিয়ে শুধুই ক্ষয়ক্ষতির চিহ্ন দেখছে। কেউ কেউ সামান্য জিনিসপত্র উদ্ধার করতে এলেও নিরাপত্তার শঙ্কায় রাতে আর থাকছেন না। স্থানীয়রা বলছেন বহু ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আবার অনেক এলাকা এখনও অনিরাপদ থাকায় পুনর্বাসন অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্ত জুড়ে পাল্টাপাল্টি আঘাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এদিকে কূটনৈতিক তৎপরতাও চলছে সমান্তরালে। লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফা বৈঠকের উদ্যোগ নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে ওয়াশিংটনে আবারও আলোচনায় বসার কথা রয়েছে দুই পক্ষের প্রতিনিধিদের। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন নতুন প্রতিনিধি নিয়োগ দিয়ে এই আলোচনায় সার্বভৌম অবস্থান জোরদারের চেষ্টা করেছেন বলে জানা গেছে।
ইসরায়েলি বাহিনী আইডিএফ দাবি করছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেই অভিযান চালাচ্ছে এবং নিরাপত্তা হুমকি মোকাবিলায় তাদের উপস্থিতি অব্যাহত থাকবে। অন্যদিকে হিজবুল্লাহ বলছে ইসরায়েলের এই হামলা সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন এবং এর জবাব দেয়া হবে একইভাবে। উভয় পক্ষের এমন অবস্থান চলমান উত্তেজনাকে আরও দীর্ঘায়িত করার ইঙ্গিত দিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা পার্কে পূর্ব পরিকল্পিত সংঘর্ষের জেরে গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। এতে কিশোরদের সম্পৃক্ততা ঘিরে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার স্থানীয় সময় সকালে লাইনবাগ পার্কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় তরুণদের মধ্যে আগে থেকে পরিকল্পিত একটি সংঘর্ষ হঠাৎই সহিংস রূপ নেয়, যেখানে একাধিক ব্যক্তি একে অপরের উপর গুলি চালায়। নিহতের পাশাপাশি আরও কয়েকজন আহত হন। স্টেট ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানিয়েছেন কাছাকাছি জেফারসন মিডল স্কুলের বাইরে পার্ক এলাকায় ঘটনা ঘটেছে। ঘটনাটি স্কুলের ভেতরে নয়, পরে স্কুলটিকে নিরাপদ ঘোষণা করে পুনরায় চালু করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন ভুক্তভোগী ও সন্দেহভাজনদের অনেককেই শনাক্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় আবারও প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় সোমবার রাতে জোনহেন্সবার্গের অদূরে পামরিজ এলাকায় একদল ডাকাত ব্যবসা প্রতিষ্ঠানে কন্টেইনারের পেছনের অংশ কেটে ভেতরে প্রবেশ করে গুলি চালায়। নিহতের নাম জামাল উদ্দিন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাশীপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা জানান, ভোরে ঘটনাস্থলে পৌঁছে লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এর আগে গেল 9 এপ্রিল একই এলাকায় আরেক বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা করা হয়। এরপর 2 ঘটনায় পুরো প্রবাসী কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। গতির সঙ্গে লাইন লেনটাও ধরে রাখতে পেরে খুশি ম্যাচ সেরা নাহিদ রানা। ইনজুরির ঝুঁকির কথা ভেবে গতি কমাতে চান না, বরং ফিটনেস ঠিক রাখতে কাজ করছেন নিয়মিত। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন। শেষ ওয়ানডেতে অগ্নিছড়া বোলিংয়ে বাংলাদেশকে সিরিজ জেতাতে চান তিনি। ব্যাটিং ইউনিটের কাছ থেকেও সেরা পারফরম্যান্সের আশায় নাহিদ রানা। টিমের এই ইম্প্যাক্টফুল পারফর্ম করতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। বাট আমার কাছে সবগুলো উইকেটে একই মনে হচ্ছে। সিচুয়েশনটা কি ডিমান্ড করতেছে, উইকেট নেওয়া না রান আটকানো, ওই সিচুয়েশন হিসাবেই ধরেন আমি মনে করি যে বোলিং করা উচিত। যে যখন ভালো বোলিং করে সেই আমরা যে বাকি 2 জন খেলুক 3 জন খেলুক আমরা ইনফরমেশন দিই যে একটা জায়গা মেনটেন করলে ভালো হচ্ছে। সন্টাইট বলেন কিংবা বাংলাদেশে যারা কোচ আছে তাদের সাথে আমি যখন কাজ করি কিংবা তাদের সাথে যখন কোনো ঘরোয়া লিগ খেলি আমি তাদের সাথে আমি নিজের স্কিল নিয়ে কাজ করি। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ধ্রুব। তাজমিল, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।